যে কোনো কাজের শুরুটাই তার প্রধান অংশ। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ভুল 1 ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান মডেল 10 নিয়ে শুরু করতে যাচ্ছি। আর আজকের আমাদের এই ক্লাসের বিশেষ দ্রষ্টব্য যে মডেল 10-এর প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব। তো তার আগে আমাদের এই ক্লাসের মধ্যে যারা প্রথম এসেছো তাদের জন্য রুটিনটা একবার। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে একটা করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের যে পিডিএফটি পাবে, যদি প্রয়োজন হয়ে থাকে তোমাদের, তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে। ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে, ওখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে আর আমরা দেরি না করে আমরা প্রথম ক্লাসের দিকে আসি। তো ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে। তো তার জন্য নতুন একটা পেজে তুলে ধরেছি, এখানে অ্যান্সারটি দেখে নেব। এসটিপিতে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? তো আমরা নাইট্রোজেন, যাকে আমরা N2 বলে জানি, তো এর আণবিক ভর হয়ে যাবে, আণবিক ভর এনের জন্য 14, দুটো এন রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তো 14 দুগুণে 28। তাহলে এখানে আমরা লিখতে পারি 28 গ্রাম N2 আয়তন হয়ে যাবে 22.4 লিটার। তাহলে এখানে বলেছে 14 গ্রামের জন্য 14 গ্রাম N2 এর আয়তন হয়ে যাচ্ছে 22.4 বাই 28 ইন্টু 14। তো 14 দুগুণে 28, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, দশমিক চলে এলো, 2 দুগুণে 4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 11.2 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এখানে মার্ক করে নিতে পারি 11.2। নেক্সট পরবর্তী প্রশ্ন 2-এর দাগে বলছে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এ ও গামা আর হলে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? তো আমরা বলতে পারি যে বি, এটি হচ্ছে সঠিক। নেক্সট পরবর্তী প্রশ্ন, এটাও একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন, এটা একটু দেখে নিই। 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম চার্জ পাঠালে কৃতকার্য হয় কত? সেটি অপশানগুলো দেওয়া রয়েছে, আমরা কোনটা দেখে নেব। তো বিভব প্রভেদ ভি সমান বলছে 12 ভোল্ট 2 কুলম চার্জ, যাকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি 2 কুলম, এবং কৃতকার্য ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এদের মধ্যে সম্পর্ক যেটা রয়েছে আমরা জানি যে সমীকরণটি ভি সমান ডাব্লু বাই কিউ। তো আমাদের ডাব্লু এর মান নির্ণয় করতে হবে, তাই ডাব্লুটাকে অপোজিটে নিয়ে চলে এলাম, তাহলে পেলাম ভি ইন্টু কিউ। তো ভি এর মান 12, কিউ এর মান 2, তাহলে আমরা পেয়ে গেলাম 12 দুগুণে 24। আর কৃতকার্য এর একক হয়ে থাকে জুল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার সি, 24 জুল। তাহলে আমরা এখানে মার্ক করে নেব 24 জুল। নেক্সট পরবর্তী প্রশ্ন, রোধাঙ্কের এসআই এককটি হলো, তো রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। নেক্সট তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে, সেটিকে আয়ন। 6 বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হয়? সেটি নীল রঙের। পরবর্তী, প্রদত্ত কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে? কার্বন বিজারণ পদ্ধতি। তো আমরা গ্রুপ এ কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা গ্রুপ বির দিকে যাচ্ছি। তো গ্রুপ বির 2.1 একটি ম্যাথ রয়েছে,
তারই সঙ্গে অথবাতেও একটি ম্যাথ রয়েছে, দুটোই একসাথে দেখে নেব। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ভর কত? তো প্রশ্নের মধ্যে বাষ্প ঘনত্ব ডি সমান বলেছে 32, আণবিক ভর এম সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি এদের সম্পর্ক এম সমান 2D। তো ডি এর কাছে আমরা মানটা বসিয়ে দেব 32, তাহলে পেয়ে গেলাম 32 দুগুণে 4, 3 দুগুণে 6, 64। এটি হচ্ছে এম এর মান, এটি আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ওর সঙ্গে অথবাতে এদের দেওয়া ছিল 88 গ্রাম মিথেন অণুর সংখ্যা কত? তো মিথেন যার সংকেত হয়ে থাকে CH4, তো এর আণবিক ভর হয়ে যাবে, এর আণবিক ভর কার্বনের জন্য 12, এইচের জন্য 1, আর 4টি এইচ রয়েছে তাই 4 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 + 4 সমান পেয়ে যাচ্ছি 16। আমরা এখানে লিখতে পারি 16 গ্রাম CH4 অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 88 গ্রামের জন্য কত হবে? 88 গ্রাম CH4 অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23/16 ইন্টু, এদিকে আমরা পাচ্ছি, আচ্ছা এটা 88, এটা 88 নয়, এটা 8 গ্রাম। ওকে, 88 টাইপিংটা আমাদের মিস্টেক হয়ে গিয়েছে, তো 8 গ্রাম, তো আমরা এখানে 8 বসাবো, তাহলে 8 দিয়ে চলে যাবে, 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 2 3 6, 0.0, 2 1 2, 2 1 2, তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। তো এইসব ম্যাথগুলো আমি আগে থেকে করে রেখেছি, তাই এটা যখন 88 বসাতে আসি তখন একটু ক্যালকুলেশানের সমস্যা হচ্ছে, তখনই মনে পড়লো যে এটা 88 নয় 8 হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল যে 3.011। ওকে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই, 11, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে দুটো ক্যালকুলেশন করে নিলাম। তো 2.2, তারপরে বলছে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? সেটি হয়ে যাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। পরবর্তী অথবাতে বলছে পিতল ও লোহা দ্বিধাতব পাতে সমভাবে তাপ দিলে লোহা বাঁকের বাইরের দিকে থাকে, এটি হচ্ছে মিথ্যা। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান কত? যে 1/273/ডিগ্রি সেলসিয়াস। নেক্সট পরবর্তী প্রশ্ন হয়ে যাবে 2.4, বলছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। পরে একটা সত্য মিথ্যা রয়েছে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে যায়, তো এটি সত্য। নেক্সট 2.5, বর্তমানে আন্তর্জাতিক মতে নিউট্রাল তারের রং কি? সেটি হয়ে যাবে হালকা নীল। নেক্সট 2.6, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ চালনা করা হয়? সেটি হয়ে যাবে সম তড়িৎ প্রবাহ। 2.7, রূপোর গহনার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম অরসায়ানাইড। নেক্সট 2.8, শূন্যস্থান পূরণ। অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ড্যাশ বিকারক ব্যবহার হয়? নেসলার বিকারক। 2.9, জার্মান সিলভারের উপাদানগুলি হলো যে জিঙ্ক থাকে 30%, নিকেল থাকে 20% এবং কপার থাকে 50%। গ্রুপ বি কমপ্লিট করলাম, তো আমরা এখন গ্রুপ সির দিকে যাচ্ছি। তো প্রথম কোশ্চেন বলছে চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য লেখো। ওরই সঙ্গে অথবাতে আরও একটা প্রশ্ন দিয়েছে, একটি বৃত্তাকার কুণ্ডলীর
অক্ষ বরাবর একটি দণ্ডচুম্বক সরল দোলগতিতে কম্পিত হলে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের প্রকৃতি কীরূপ হয়। তো আমরা প্রথমত চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যটা দেখে নেব। তো চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য এখানে 7টা তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এখানে 7টা অপশান দেখে নিচ্ছি, তার মধ্যে তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা করতে পারো। তো নেক্সট ওরই সঙ্গে আর একটি প্রশ্ন ছিল, তো তার অ্যান্সারটা আমরা এখানে তুলে ধরেছি। এটা অথবার প্রশ্ন লিখে দিচ্ছি, অথবা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি, যে নাইট্রোলিম কি, এর একটি ব্যবহার লেখো। তো নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন চূর্ণের মিশ্রণকে আমরা বলে থাকি। এটা তোমরা এক কথায় উত্তর লিখতে পারো, আর যদি একটু ভালো করে লিখতে চাও তাহলে তোমরা এটা করো। নেক্সট ওরই সঙ্গে ব্যবহার দেওয়া রয়েছে, যেটা আমরা নেক্সট পেজে দিয়েছি। এই যে নাইট্রোলিমকে জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। ভিজে মাটির সংস্পর্শে নাইট্রোলিম ধীরে ধীরে আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে থাকে। এছাড়াও আরও কিছু বিশেষ কথা রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট ওই প্রশ্নের সঙ্গে অথবাতে আরও একটি প্রশ্ন বলছে, লেড অ্যাসিডের দ্রবণে সিক্ত কাগজকে হাইড্রোজেন সালফাইড গ্যাসে ধরলে কি ঘটবে, বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। তো এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে অথবার প্রশ্নের উত্তর, যে লেড নাইট্রেট স্বচ্ছ জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে, যেখানে H2S বলতে হাইড্রোজেন সালফাইড বলা হয়েছে, কালো রঙের লেড সালফাইড অধক্ষিপ্ত হবে এবং তার সঙ্গে HNO3 উৎপন্ন হবে, এবং বিক্রিয়াটি দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি, যে তামার পাত্র দীর্ঘদিন খোলা জায়গায় রাখলে তার উপর কী রঙের ছোপ পড়ে। তো উৎপন্ন রাসায়নিক পদার্থটির সংকেত লেখো। এই যে আমরা কী রঙের ছোপ পড়ে বলতে সবুজ রঙের ছোপ পড়ে থাকে, যার বিক্রিয়া হিসাবে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, যাকে আমরা প্ল্যাটিনা বলে থাকি, যার পদার্থটির সংকেত এই যে CuCO3 ইন্টু CuOH এর হোল 2। নেক্সট ওরই সঙ্গে আরেকটি প্রশ্ন বলছে, অথবা সোনার গহনায় অনেক সময় সবুজ ছোপ ধরতে দেখা যায়, তো সেটা কিসের ছোপ। তো এখানে এই যে অ্যান্সারটি রয়েছে, সোনার গহনা যার ওপরে সোনার সঙ্গে তামা মিশ্রণ করা হয়ে থাকে, আর ওই তামার উপর সবুজ রঙের একটা আস্তরণ পড়ে, যেটা এখানে অ্যান্সার, তার সঙ্গে বিক্রিয়াও খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন, তো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তার সঙ্গে বলছে উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত। তো আমরা এই আয়তনটা পরে নির্ণয় করছি, তার আগে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় সেটা আগে আমরা দেখে নেব। তো বলেছে সোডিয়ামকে, মানে সোডিয়াম যার সংকেত হয়ে থাকে Na, যার সঙ্গে জলের সঙ্গে বিক্রিয়া করা হয়েছে, তাহলে আমরা জলের সংকেত H2O করছি। তো বিক্রিয়া করলে আমরা পেয়ে যাব NaOH প্লাস হাইড্রোজেন গ্যাস। ওকে, এটা হলো বিক্রিয়া। তো ব্যালেন্স করলে N এর সামনে 2 চলে আসবে, জলের সামনে 2 চলে আসছে, এবং NaOH এর সামনে 2। ওকে, বলছে যে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, মানে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত, আর হচ্ছে এটা সোডিয়ামের সংকেত। এখন আমরা এই দুইজনের আণবিক গুরুত্বটা নির্ণয় করে নেব। তো Na, ওকে, Na এর আণবিক সংকেত হয়ে থাকে 2, যেমন আছে 2 দিলাম, ইন্টু N এর আণবিক ভর হয়ে থাকে এই যে 23 দেওয়া হয়েছে, 23। তাহলে 23 দুগুণে আমরা পাচ্ছি 46,
আর NaOH 2 রয়েছে, 2 দিলাম। Na যার আণবিক ভর 23, অক্সিজেনের 16, আর এইচের জন্য 1। তাহলে 2 ইন্টু 23, 16, 1 যোগ করলে আমরা পেয়ে যাব 16, 6, 3, এদিকে 1 হচ্ছে 4, তাহলে আচ্ছা এদিকে হচ্ছে 0 হচ্ছে 10-এর, আর এদিকে 1 হয়ে যাচ্ছে 2, 3, 4 হচ্ছে। আর 40 ইন্টু 2 করলে আমরা পাচ্ছি 80। এখন আমরা দেখে নেব 46 গ্রাম সোডিয়াম থেকে 80 গ্রাম NaOH পাচ্ছি। তাহলে 2.3 গ্রাম সোডিয়াম থেকে কতটা পাবো? তাহলে এখানে লিখে নিচ্ছি যে 46 গ্রাম সোডিয়াম Na থেকে 80 গ্রাম NaOH পাওয়া যায়। তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2.3 গ্রাম Na থেকে কতটা সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে, যে 80/46 ইন্টু 2.3। তো পয়েন্ট উঠে গেলে নিচে 10 নামছে, 0 0 কেটে গেল। তো 23 দিয়ে দিলে 23 একে 23, 23 দুগুণে 46, 2 দিয়ে দিলে 2 4 8, তাহলে আমরা পাচ্ছি 4 গ্রাম NaOH পাওয়া যাবে। এই হয়ে গেল আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট তার সঙ্গে বলছে উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত। তো আমরা ওই বিক্রিয়াটাই আরেকবার তুলে নেব। 2Na প্লাস 2H2O, যেখান থেকে 2NaOH প্লাস H2 গ্যাস পাওয়া যাচ্ছে। তাহলে তো হাইড্রোজেনের আয়তনটা নির্ণয় করব। আমরা এখানে সোডিয়ামের আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় সেখানে দেখিয়েছিলাম, যেখানে আমরা 46 পেয়েছিলাম। আর H2 এর সামনে কিছু নেই, মানে 1 রয়েছে, এটা হচ্ছে 1 মোল। আর এসটিপিতে 1 মোলের আয়তন হয়ে থাকে 22.4 লিটার। তাহলে আমরা এখানে করতে পারি 46 গ্রাম Na থেকে 22.4 লিটার H2 পাওয়া যায়। তাহলে 2.3 গ্রাম Na থেকে কতটা পাওয়া যাবে? 22.4/46 ইন্টু 2.3। তো পয়েন্ট উঠে গেলে নিচে 10 নামছে, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে 10 থাকবে। 23 দিয়ে দিলে 23 দুগুণে 46, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে উপরে আমরা পাচ্ছি 112, আর নিচে 10 10 গুণ করলে আমরা 100 পেয়ে যাব। তাহলে 100-তে দুটো শূন্য থাকে, আমরা ঠিক দুটো শূন্য থাকার কারণে ঠিক এই ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। তাহলে 1.12 লিটার H2 পাওয়া যায়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে। কত পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন ঠিক ও, এটা ও নয়, ঠিক 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করবে। তো আমরা এটা একটু নতুন স্টেপে, বা অঙ্কটা একটু জটিলভাবে দেওয়া রয়েছে, এটা একটু সলিউশন করে নেব আমরা। প্রথমে আমরা H2 এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করব, যেখানে আমরা H2O জল পেয়ে গেলাম। তো বিক্রিয়াটা ব্যালেন্স করে নেব। এখন H2 এবং O2 এর আণবিক ভর নির্ণয় করব। H2 এর জন্য 2 থাকলো, আর H-এর হয়ে থাকে 1, দুটি H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তো 2 ইন্টু 2 একে 2, 2 দুগুণে আমরা পাচ্ছি 4।
আর O2 এর জন্য এর জন্য হয়ে থাকে 16, দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32। তো আমরা এখানে লিখতে পারি যে 4 গ্রাম H2কে প্রশমিত করতে 32 গ্রাম O2 প্রয়োজন। তাহলে এখানে বলেছে 3 গ্রাম হাইড্রোজেন মানে 3 গ্রাম H2কে প্রশমিত করতে কতটা অক্সিজেন প্রয়োজন? 32/4 গুণিতক 3। ওকে, তো আমরা যদি 4 দিয়ে দিই, 4 আষ্টে 32, তো 8 3-এ 24 গ্রাম O2 প্রয়োজন। ওকে, এবারে এই 24 গ্রামকে আমরা একটু অন্যভাবে কাজে লাগাবো। তো তার আগে আমরা প্রশ্নের মধ্যে যেটা ছিল যে পটাশিয়াম ক্লোরেট এর সঙ্গে বিক্রিয়ায়, তো এই বিক্রিয়াটা আগে করে নেব। পটাশিয়াম ক্লোরেট যার সংকেত হয়ে থাকে KClO3, তো একে প্রশমিত করলে আমরা পেয়ে যাব 2KCl, যেখানে একেবারে ব্যালেন্সটাও করে দিচ্ছি। ওকে, এই KCl এবং 3O2 এ দুজনের আণবিক ভরটা নির্ণয় করব। তো এখানে 2 চলে এলো, কে এর জন্য আণবিক ভর হয় 39 প্লাস Cl এর জন্য 35.5 আর ও এর জন্য 16, 3টে ও রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। তাহলে 2 এদিকে 39 প্লাস 35.5 প্লাস 16 3-এ 48, তাহলে 2 ইন্টু এটা যোগ করলে আমরা পেয়ে যাব 122.5, তো এর সঙ্গে গুণ করলে আমরা পাচ্ছি 145। আর এদিকে O2, তো 3 চলে এলো, ও এর জন্য 16 আর দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। 3 ইন্টু 16 দুগুণে 32, এখানে পেয়ে যাচ্ছি 3 2-এ 6, 3 3-এ 9, 96। তাহলে এটিকে আমরা লিখতে পারি যে 96 গ্রাম O2 থেকে O2 পাওয়ার জন্য O2 বা পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে। তাহলে আমরা অক্সিজেন এখানে কত পেয়েছিলাম? 24 গ্রাম। তো 24 গ্রাম O2 পাওয়া যাবে কতটা KClO3 থেকে? 245/96, 96 ইন্টু 24। ওকে, এবারে একটা কাটাকাটি করব, 3 দিয়ে দিলে 3 আষ্টে 24, এদিকে দিলে 3 3-কে 9, 3 দুগুণে 6, তো 8 4-এ 32। তো আমরা যদি আর কাটাকাটি যাচ্ছে না, তো 245-কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 61.25 এত গ্রাম KClO3 থেকে পাওয়া যাবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরকমই অনেক অঙ্ক করেছিলাম, তো এটা একটু উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা একে আমরা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে থাকি, একে আমরা আলফা চিহ্ন দ্বারা প্রকাশ করি। বলছে এর গাণিতিক রূপটি লেখো। তো গাণিতিক রূপ এই যে দেওয়া হয়েছে, এটি হচ্ছে আমাদের গাণিতিক রূপ। নেক্সট বলছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে? এটির অ্যান্সার হয়ে যাবে না। তো কারণটা কি? এই যে দেওয়া হয়েছে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের মান দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না, কারণ এটি দুটি দৈর্ঘ্যের অনুপাতের ওপর নির্ভরশীল, কিন্তু এটি উষ্ণতার এককের ওপর নির্ভর করে। ওকে, তাহলে এই প্রথম পয়েন্টটা দেখে নিও, এর দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্টটা বাদ দিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, তুল্য রোধ কি? দেখাও যে 3টি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে
তুল্য রোধ অনন্যক উপাদান রোধগুলির অনন্যকের সমষ্টির সমান। তো প্রথমত তুল্য রোধ কাকে বলে সেটা আগে একটু দেখে নেব। এই যে তুল্য রোধ কাকে বলে রয়েছে। নেক্সট আমরা প্রমাণটা যেটা রয়েছে, এই যে অনেকগুলো তিনটি রোধকে আমরা সমান্তরাল সমবায়ে রেখে দিয়ে এদের তুল্য রোধ নির্ণয় করেছি। তো শেষ পর্যন্ত আমাদের ফাইনাল যেটা নির্গত হলো, সেই সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্য সমবায়যুক্ত রোধগুলির সমষ্টির সমান হয়ে থাকে, অনন্যকের সমষ্টির সমান। ওকে, এটি হচ্ছে প্রমাণ হয়ে গেল। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। বলছে চিত্রানুযায়ী পাঁচটি রোধকে যুক্ত হলো এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। এই দুটি রোধকে আমরা নির্ণয় করব। তো প্রথমত আমরা এই চিত্রের মধ্যে এই যে দুটি সমবায় রয়েছে, এই দুটি সমবায়কে শ্রেণীর মধ্যে রাখি। ওকে, তাহলে আমরা এখানে প্রথম স্টেপে করতে পারি এ ডি ও ডিসি রোধকে শ্রেণীতে রেখে তুল্য রোধ পাই। তুল্য রোধ কত পাবো, যে R1 প্লাস R2, তাহলে হয়ে যাবে 3 প্লাস 7, তাহলে 7 3 10 ওহম। তাহলে এর পরবর্তী চিত্রটা কীরকম হবে, একটু অঙ্কন করে দিচ্ছি। এই হয়ে গেল চিত্র। তো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে এটা 10 ওহম নির্গত হলো, আর যেমন যা কিছু ছিল সব সেম রয়েছে। 10 ওহম, এটাও 10 ওহম, এটা হচ্ছে 5 ওহম। ওকে, এখন এই দুটো যে রয়েছে, এই দুটোকে আমরা দেখছি সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে আমরা এখানে দ্বিতীয় পয়েন্ট দিয়ে করছি এসি এর তুল্য রোধ যেটা 10 ওহম ও 10 ওহম সমান্তরাল সমবায়ে রয়েছে, সমান্তরাল সমবায়ে রয়েছে। ওকে, তাহলে আমরা এখানে 1/r এর মান কীভাবে নির্ণয় করব, যে 1/r1 হচ্ছে 10 প্লাস 1/r2 হচ্ছে 10 হয়ে যাবে। তাহলে এটা আমরা 10, 1 প্লাস 1 করলে পেয়ে যাব 2/10, 2/5, তাহলে আমরা পাচ্ছি 1/5 এখানে। তাহলে r সমান হয়ে যাবে 5, এটা ঘুরিয়ে দিয়েছি। তাহলে নেক্সট এর পরবর্তী স্টেপ যেটা চিত্র আকারে আসছে, সেটা আমরা একটু অঙ্কন করে নিই। এই যে এই দুটো রোধ এখন একটা রোধ হয়ে গিয়েছে, তাহলে আমরা এখানে করতে পারি এই যে সিঙ্গেল রোধ। এটা হচ্ছে তাহলে এ সি, এদিকে হচ্ছে বি, এটা হয়ে যাচ্ছে 5 ওহম, এদিকে তো 5 ওহম আগে থেকেই ছিল, এদিকে হচ্ছে 10 ওহম। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। আমরা তৃতীয়টা নেক্সট পেজে করে নিই। তাহলে এখানে 3 নম্বর দিয়ে আমরা করতে পারি যে এ ডি এর তুল্য রোধ 5 ওহম দুটি শ্রেণীতে রয়েছে, তাহলে শ্রেণীর কি আর সমান R1, যেটা 5 প্লাস 5 সমান পাচ্ছি 10 ওহম। তাহলে আমরা এখানে এই দুটো দেখো শ্রেণী সমবায়ের মধ্যে রয়েছে, আমরা শ্রেণী সমবায়টা নির্ণয় করে ফেললাম। তো এই দুটো রোধ একত্রে হয়ে একটা রোধ সৃষ্টি করলো। তাহলে এরই চিত্রটা, পরবর্তী চিত্র আমরা এখানে অঙ্কন করি। এই হয়ে গেল এ এবং বি, আর উপরে যেটা ঠিক এভাবে ছিল সেটা এখন হয়ে গিয়েছে এইরকমই সমান্তরাল সমবায়। তাহলে উপরেরটা হয়ে গেল 10 ওহম, নিচেরটাও হয়ে গেল
নিচেরটা তো আগের থেকেই ছিল 10 ওহম। এটা হচ্ছে 4 নম্বর চিত্র। তাহলে 4 নম্বর চিত্রতে আমরা দেখছি যে এ বি এর তুল্য রোধ, যেখানে 10 ওহম 10 ওহম রোধ দুটি সমান্তরালে রয়েছে, সমান্তরালে রয়েছে। ওকে, তাহলে তো সমান্তরালে থাকলে 1/r সমান হয়ে যাবে 1/r1 যেটা 10 প্লাস 1/r2 10 সমান আমরা পাচ্ছি নিচে 10, 1 প্লাস 1 বাই দেখলে 2/10, তো 2 কেটে গিয়ে 2 দিয়ে কাটলে 5 হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই 1/r সমান 1/5 এসেছে, তো ঘুরিয়ে দিলে পাচ্ছি r সমান 5। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এ বি এর তুল্য রোধ চেয়েছিল, আমাদের ফাইনাল অ্যান্সার চলে এলো 5 ওহম। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। এখানে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক ও রোধ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তন হয়। তো এখানে আমরা দুটো ক্ষেত্রে দেখে নেব, প্রথম এবং সেকেন্ড। বলছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত, মানে এখানে সময় টি রয়েছে, এখানেও সময় টি, কোনো পরিবর্তন হয়নি। বলেছে পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক, তো প্রবাহ মাত্রা I1 সমান আমরা ধরে নিই যে I, আর এদিকে দ্বিতীয়টার জন্য I2 সমান অর্ধেক হয়েছে, তাই আমরা আইকে 2 দিয়ে ভাগ দিলাম। নেক্সট বলছে যে রোধ দ্বিগুণ হয়েছে, রোধ মানে আর, প্রথমটার জন্য R1 ধরি, রোধ হচ্ছে R ছিল, তো সেকেন্ড ক্ষেত্রে R2 সমান রোধ কি হয়েছে, ডবল হয়েছে, মানে 2R দ্বিগুণ হয়েছে, তাই আমরা 2 দিয়ে গুণ করছি। এখন বলছে এইচ বা তাপের কি পরিবর্তন হলো, H1 এদিকে H2, দুজনকে আমরা ক্যালকুলেশন করব। তো এইচের সমীকরণ আমরা কি জানি যে I² RT/4.2। ওকে, তো এখানে প্রথমটার ক্ষেত্রে যেহেতু নির্ণয় করছি, তাহলে I1 এবং R1 দিচ্ছি, টি তো সমান, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়টার ক্ষেত্রেও একই রকমের সমীকরণ বসাবো, R² RT/4.2। দ্বিতীয়টার জন্য I2 এবং R2 টি সমান, কিছুই দিচ্ছি না। এখন এই দুটোকে সমতুল্য করব, তাহলে আমরা লিখতে পারি অতএব H1/H2। তাহলে H1 এর মানটা কি এসেছে, I1² R1 ইন্টু T/4.2। আর ঠিক দ্বিতীয়টা H2 এর জন্য মানটাকে এখানে ঘুরিয়ে লিখছি যে 4.2, এটা বাই আকারে ছিল, অপোজিটে গুণ হলে মানটা উল্টে যাবে, তাহলে I2² R2T। এখন আমরা এখানে কিছুটা কাটাকাটি করে কমিয়ে নেব, 4.2, তো 4.2 কেটে গেল, আর টি তো সমান, তাই কেটে গেল। তো আমরা I1 এর স্কয়ার পাচ্ছি, যেখানে I1 এর মান রয়েছে I², R1 এর মান রয়েছে R, বাই এদিকে I2², I2 এর মান রয়েছে I/2 এর হোল স্কয়ার হয়ে যাবে, এটা হচ্ছে I। ওকে, ইন্টু R2 এর মান কত, 2R, তাই 2R দিয়ে দিলাম। এখন এটাকে যদি সমাধান করি, আমরা পেয়ে যাব I² আর এদিকে I²/4, তো এই বাই 4টাকে এখানে না লিখে উপরে তুলে দিচ্ছি, ইন্টু 4 ইন্টু 2R। ওকে, এখন I² কেটে গেল, আর কেটে গেল, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4,
তাহলে আমরা পাচ্ছি H1/H2 সমান 2/1, বা আমরা শুধু 2 লিখতে পারি। ওকে, শুধু 2 দিলাম, বা এখানে তোমাদের বোঝানোর সুবিধার জন্য 2/1 দিই। এখন কোনাকুনি গুণ করব, এদিকে 1 ইন্টু H1, এদিকে H2 ইন্টু 2। ওকে, তাহলে H1 ইন্টু 1 আর H1-এর সঙ্গে 1 গুণ করলে সেই H1ই থাকবে, তাই শুধু H1 দিচ্ছি সমান এদিকে 2 ইন্টু H2। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলেছে যে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তন হবে। তো প্রথমে উৎপন্ন তাপ ছিল H1, তারপরে উৎপন্ন তাপ হয়ে গিয়েছে H2। তাহলে এর অর্থ যে তাপটি দ্বিগুণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে তোমরা লিখে দিও যে উৎপন্ন তাপটি প্রথমের তুলনায় দ্বিতীয় তাপটি দ্বিগুণ হবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো ওরই সঙ্গে একটি প্রশ্ন দিয়েছে, একটি ঋজু তড়িৎ পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার কীরূপ হবে। তো এর আকার হয়ে যাবে বৃত্তাকার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি কি বিক্রিয়া হয় ব্যাখ্যা সহ লেখো। এই যে ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া ব্যাখ্যা, তার সঙ্গে এই বিক্রিয়াও দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। বলছে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। যেখানে বলছে প্রারম্ভিক প্রথমত রাসায়নিক দ্রব্যগুলো লিখতে বলছে, বিতে বলছে বিক্রিয়ায় সমিত সমীকরণ দাও, সব সমীকরণগুলো লিখতে হবে। নেক্সট বলছে গ্যাস সংগ্রহ, কিভাবে গ্যাস সংগ্রহ করেছি। তো তার সঙ্গে অথবাতে আরও একটা প্রশ্ন দিয়েছে, ওটা একটু আমরা পরে দেখে নিচ্ছি। তো তার আগে এই যে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি, তো প্রয়োজনীয় রাসায়নিক যেসব দ্রব্যের প্রয়োজন দ্রব্যগুলো দেওয়া হয়েছে, তার সঙ্গে বিক্রিয়া দেওয়া হয়েছে এবং গ্যাসের সংগ্রহ দেওয়া হয়েছে। এবং নীতিটা আমাদের এখানে চায়নি, তো তোমরা নীতি দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। নেক্সট ওরই সঙ্গে অথবাতে আরেকটি প্রশ্ন বলছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি ও সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি সমীকরণ সহ উল্লেখ করো। তো স্পর্শ পদ্ধতি আমরা দেখে নেব। এই যে স্পর্শ পদ্ধতি, তার সঙ্গে নীতি রয়েছে 1, 2, 3, 4 বলে, তারই সঙ্গে বিক্রিয়াগুলো প্রত্যেকটা নীতি ওয়াইজ বিক্রিয়াগুলো তুলে ধরা হয়েছে। ওকে, তাহলে তোমরা এটা করে নিও। তাহলে আজকে আমাদের যে টপিকে যেটা ছিল সেটা আমরা পুরোটাই কমপ্লিট করলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে, না হলে টেলিগ্রামে মেসেজ করতে ভুলবে না। অবশ্যই সেই সমস্যার সলিউশন আমি আনবো খুব তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি বলতে আমাদের রুটিন ওয়াইজ যেদিন ক্লাস রয়েছে সেদিনই আমরা আনবো। ওকে, তাহলে এখানে নেই আজকে ক্লাসটি শেষ করছি। তো সবাইকে থ্যাংক ইউ বলে রাখলাম।